Dear learners, hope all you are great. Warm welcome to today's class. Today I am here with the new lesson. আজকে আমি আলোচনা করব ফিউচার ইনডেফিনিট টেন্স নিয়ে। ফিউচার ইনডেফিনিট টেন্সে কিভাবে বাক্য গঠন করতে হয়, এটা আমরা দৈনন্দিন জীবনে কিভাবে ব্যবহার করি, এটা কতটা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ, ইংরেজি শেখার ক্ষেত্রে এর গুরুত্ব কতটুকু, সেগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করা হবে এবং এর বিভিন্ন ধরনের স্ট্রাকচার দিয়ে কিভাবে বাক্য গঠন করতে হয় আজকে পুঙ্খানুপুঙ্খ রূপে আলোচনা করা হবে। প্রথমত ফিউচার ইনডেফিনিট টেন্সের সংজ্ঞাটি আমরা জেনে নিই যে ফিউচার ইনডেফিনিট টেন্স কাকে বলে। ভবিষ্যতে সাধারণভাবে কোনো কাজ করা হইবে বোঝালে ফিউচার ইনডেফিনিট টেন্স হয়। এই ফিউচার ইনডেফিনিট টেন্সটি আমরা দৈনন্দিন জীবনে বলতে বা লিখতে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি, চলো আমরা এবার সেটি দেখে নেই। নাম্বার 1, সাধারণভাবে ভবিষ্যতে কাজ করা বোঝাতে, যেমন আমি আগামীকাল লন্ডন যাইব। নাম্বার 2, ভবিষ্যতে যে কাজ বারবার করা হয়, যেমন আবার বসন্তকাল আসবে। নাম্বার 3, ভবিষ্যৎ পরিকল্পনা আনুষ্ঠানিক ঘোষণা প্রকাশ করতে। নাম্বার 4, আবহাওয়ার পূর্বাভাস দিতে। আগামী 72 ঘন্টা বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এখন আমরা শিখব যে এই ফিউচার ইনডেফিনিট টেন্স বাংলায় ক্রিয়াপদ দেখে কিভাবে চেনা যায়। তাহলে স্ক্রিনে একটু তাকাও, দেখো বাংলা বাক্যে ক্রিয়ার শেষে বে, ব, বে, বেন ইত্যাদি চিহ্ন থাকবে। যেমন কর যোগ ব, করব, আমি ইহা করব। পর যোগ বে, পড়বে, তুমি বই পড়বে। খেল যোগ বে, খেলবে, সে বল খেলবে। তাহলে এখানে ক্রিয়াপদের শেষে ব, বে, বে এই চিহ্নগুলো রয়েছে, তাহলে এগুলো দ্বারা আমরা বুঝতে পারবো যে এটি ফিউচার ইনডেফিনিট টেন্স। তাহলে এর স্ট্রাকচারটি কী হবে? এর স্ট্রাকচারটি হবে প্রথমে সাবজেক্ট, এরপর শ্যাল অথবা উইল, তারপরে ভার্বের বেস ফর্ম এবং সর্বশেষে অবজেক্ট বা এক্সটেনশন বসাতে হবে। ফার্স্ট পারসনের সাথে শ্যাল অর্থাৎ আই শ্যাল, উই শ্যাল সাহায্যকারী ভার্ব হিসেবে বসবে। সেকেন্ড পারসন ও থার্ড পারসনের সাথে উইল বসে, কিন্তু মডার্ন ইংলিশে উইল সব সাবজেক্টের সাথেই বসানো যায়। আমি এখন ফিউচার ইনডেফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ স্ট্রাকচারের এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝিয়ে দেব। এখানে স্ট্রাকচারটা দেখো, প্রথমে হবে সাবজেক্ট, এরপরে সাহায্যকারী ভার্ব হিসাবে শ্যাল অথবা উইল এবং এরপরে হবে ভার্ব, মূল ভার্ব, তারপরে হবে অবজেক্ট বা এক্সটেনশন। এখানে একটা জিনিস তোমরা খেয়াল করো, এই যে শ্যাল বা উইল, আসলে মডার্ন ইংলিশে উইল সব জায়গায় ব্যবহার করা যায়। এছাড়া তোমরা ফার্স্ট পারসনে শ্যাল বসাতে পারো এবং অন্যান্য ক্ষেত্রে তোমরা উইল বসাতে পারো, কিন্তু বর্তমানে এই মডার্ন ইংলিশে উইলটা সব পারসনের সাথেই ব্যবহার করা যায়, অর্থাৎ ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন সব কিছুর সাথেই ব্যবহার করা যায়। তাহলে আমরা এখানে এই বাক্যে দেখব যে আমি, তাহলে এটা সাবজেক্ট হচ্ছে আমি, এর জন্য লিখবো আই। আইয়ের সাথে কি বসাবো? শ্যাল অথবা উইল, দুটাই তোমরা বসাতে পারবে, এই জন্য অবলিক আমি দিয়ে রাখলাম। উইল। কলেজে যাইব, তাহলে যাওয়া হচ্ছে ভার্ব, তাহলে হচ্ছে গো টু কলেজ। পরের বাক্যটা দেখো, সে চাকরির জন্য দরখাস্ত করিবে। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে হি, তাহলে হি এর সাথে বসবে সাহায্যকারী ভার্ব উইল। হি উইল। দরখাস্ত করার ইংরেজি হচ্ছে অ্যাপ্লাই ফর দ্য জব। সে চাকরির জন্য দরখাস্ত করিবে। এই এক্সাম্পলটা দেখো, তুমি নদীতে মাছ ধরবে, তাহলে এখানে হচ্ছে সাবজেক্ট ইউ, তুমি, তুমি নদীতে মাছ ধরবে, তাহলে ইউ উইল ক্যাচ ফিশ। কোথায় মাছ ধরবে? নদীতে, ইন দ্য রিভার। এর পরের বাক্যটি দেখো, আমরা আগামী পরশু দিন ক্রিকেট খেলব। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে উই, উইয়ের সাথে আমরা শ্যাল উইল দুটোই বসাতে পারি, তো মডার্ন ইংলিশে যেহেতু উইল বসে আমরা উইলে বসালাম। উই উইল প্লে ক্রিকেট আগামী পরশু দিন, তাহলে কি হবে? উই উইল প্লে ক্রিকেট দ্য ডে আফটার টুমরো। the day after tomorrow.
তাহলে নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে। এবং এই যে তোমাদের আগে বলা হয়েছিল যে বাংলায় সেনার উপায়, দেখো বে ব, এই যে ব চিহ্ন দেওয়া আছে, এখানে বে আছে, করিবে, ধরবে, খেলবো, অর্থাৎ বে ব বেন ইত্যাদি চিহ্ন থাকবে ফিউচার ইনডেফিনিট টেন্সে বাংলায়। তাহলে নিশ্চয়ই এটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা ফিউচার ইনডেফিনিট টেন্সের ইন্টারোগেটিভ স্ট্রাকচারের নিয়মে বাক্য তৈরি করব। তাহলে এই স্ট্রাকচারটা দেখে নাও। এখানে সাহায্যকারী ভার্ব হিসাবে শ্যাল অথবা উইল, এরপরে সাবজেক্ট, তারপরে মূল ভার্ব এবং সবশেষে অবজেক্ট অথবা এক্সটেনশন বসবে। তাহলে এই বাক্যটা যদি হয়, এখানে সাবজেক্ট হচ্ছে হি, তাহলে হি এর সাথে বসবে উইল, যেহেতু এটা ইন্টারোগেটিভ এই জন্য সাহায্যকারী ভার্বটা আগে। তাহলে উইল হি, সে কি ভাত খাইবে, তাহলে খাওয়ার ইংরেজি প্রথমে হলো সাহায্যকারী ভার্ব, এরপর হলো সাবজেক্ট, এরপর হচ্ছে মূল ভার্ব বসাবো, মূল ভার্ব হচ্ছে খাওয়া, তাহলে খাওয়ার ইংলিশ হচ্ছে ইট। তাহলে উইল হি ইট, কি খাবে, ভাত। উইল হি ইট রাইস দিয়ে একটা প্রশ্নবোধক চিহ্ন। পরের বাক্যটি আমি কি কলেজে যাইব, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে আই, আই এর সাথে কি বসে, শ্যাল, কিন্তু মডার্ন ইংলিশে শ্যাল বা উইল দুটোই বসানো যায়। তাহলে এখানে তোমরা বসাতে পারো যে উইল আই গো টু কলেজ। এরপরে মা কি ভাত রান্না করবেন, তাহলে এখানে কি হবে, মা হচ্ছে সাবজেক্ট, এই জন্য আমরা এখানে বসাবো উইল মাদার। রান্না করার ইংরেজি হচ্ছে কুক, রাইস এ প্রশ্নবোধক চিহ্ন। সর্বশেষ যে বাক্যটি এখানে আছে, আমরা কি পুকুরে সাঁতার কাটবো, তাহলে এখানে আছে আমরা হলো সাবজেক্ট অর্থাৎ উই, এর সাথে আমরা বসাবো উইল, তোমরা চাইলে শ্যালো বসাতে পারো। উই, সাঁতার কাটার ইংরেজি হচ্ছে সুইম। কোথায় সাঁতার কাটবো, পুকুরে, তাহলে হবে ইন দা পন্ড দিয়ে একটি প্রশ্নবোধক চিহ্ন। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো প্রশ্নবোধক অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স ফিউচার ইনডেফিনিট টেন্সে কিভাবে করতে হয়। এখন দেখো ফিউচার ইনডেফিনিট টেন্সে নেগেটিভ স্ট্রাকচার দিয়ে কিভাবে সেন্টেন্স গঠন করতে হয়। এটার স্ট্রাকচারটি হচ্ছে প্রথমে সাবজেক্ট, এরপর সাহায্যকারী ভার্ব হিসাবে শ্যাল বা উইল, তার সাথে নট বসবে অর্থাৎ শ্যাল নট বা উইল নট, এরপর হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট বা এক্সটেনশন। তাহলে প্রথম যে বাক্যটা আছে এটা যদি একটু খেয়াল করো, এখানে সাবজেক্ট হচ্ছে হি, সে, তাহলে হি এর সাথে বসবে উইল নট, হি উইল নট। এটার ভার্ব হচ্ছে খাওয়া, তাহলে হচ্ছে ইট, কি খায় না, ভাত খায় না, তাহলে হচ্ছে রাইস, হি উইল নট ইট রাইস। এটাকে সংক্ষেপে যদি কেউ ওন্ট লেখে, ওন্টও লেখা যেতে পারে, তাহলে এটা হবে WONT, উইল নটের শর্ট ফর্ম। এটা হচ্ছে উইল নটের শর্ট ফর্ম হচ্ছে ওন্ট, এটাও লেখা যাবে যে হি ওন্ট ইট রাইস। তুমি সময় অপচয় করিবে না, তাহলে এটা কি হবে, ইউ উইল নট, অপচয় ইংরেজি হচ্ছে ওয়েস্ট টাইম, ইউ উইল নট ওয়েস্ট টাইম। তারপর একটা ছাত্রছাত্রীরা ক্লাসে গোলমাল করিবে না, তাহলে এখানে কি হবে, ছাত্রছাত্রীরা, অর্থাৎ এটা প্লুরাল বোঝাচ্ছে অনেক ছাত্রছাত্রী ক্লাসে যারা থাকে, তাহলে হচ্ছে দ্য স্টুডেন্টস উইল নট, যদি ওন্ট লেখো সেটাও লেখা যাবে, দ্য স্টুডেন্টস উইল নট মেক আ নয়েজ ইন দ্য ক্লাস। তারা ঢাকা যাইবে না, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে দে, তাহলে কি হবে, দে উইল নট গো টু ঢাকা। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে নেগেটিভ স্ট্রাকচার দিয়ে কিভাবে সেন্টেন্স গঠন করতে হয়। ফিউচার ইনডেফিনিট টেন্সের নেগেটিভ ইন্টারোগেটিভ স্ট্রাকচারে বাক্য কিভাবে গঠন করতে হয় স্ট্রাকচারটা দেখো। তাহলে প্রথমে সাহায্যকারী ভার্ব হিসাবে শ্যাল নটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে শান্ট, আর উইল নটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওন্ট। তাহলে আমরা শান্ট বা ওন্ট বসাবো, সকল ক্ষেত্রে তোমরা ওন্ট ব্যবহার করতে পারবে। এরপরে সাবজেক্ট,
তারপরে ভার্বের বেস ফর্ম, এরপর অবজেক্ট বা এক্সটেনশন। সে কি ভাত খাইবে না? তাহলে আমরা এখানে বসাবো উইল যেহেতু আছে, তাহলে ওন্ট হি ইট রাইস দিয়ে একটি প্রশ্নবোধক চিহ্ন। পরেরটা, তুমি কি সময় অপচয় করিবে না? তাহলে এখানেও কি হবে? ওন্ট ইউ ওয়েস্ট টাইম। আবার যদি তোমরা কন্ট্যাক্ট ফর্মে না লেখো, ভেঙ্গে লেখো, তাহলে তোমাকে লিখতে হবে উইল ইউ নট ওয়েস্ট টাইম। কিন্তু এটা লেখাই ভালো, কারণ মডার্ন ইংলিশে এই কন্ট্যাক্ট ফর্মটাই বেশি ব্যবহৃত হচ্ছে। ছাত্রছাত্রীরা কি ক্লাসে গোলমাল করিবে না? তাহলে এখানে হবে ওন্ট দ্য স্টুডেন্টস মেক a noise in the class। এরপরে বাক্যটি দেখো, তারা কি ঢাকা যাইবে না? তাহলে হবে ওন্ট দে গো টু ঢাকা। এখন তোমাদেরকে দেখাবো যে এক্সারসাইজ কিভাবে করতে হয়। এতক্ষণ তোমাদের শেখানো হলো যে অ্যাফার্মেটিভ স্ট্রাকচার, নেগেটিভ স্ট্রাকচার, ইন্টারোগেটিভ স্ট্রাকচার, নেগেটিভ ইন্টারোগেটিভ স্ট্রাকচার। এখন তোমাদেরকে এক্সারসাইজ করে এগুলো দেখাতে হবে। তাহলে তোমরা দেখো যে কিভাবে এক্সারসাইজগুলো করতে হয়। আমি তোমাদের সুবিধার জন্য একটি এক্সারসাইজ করে দিচ্ছি, সে অনুযায়ী বাকি এক্সারসাইজগুলো করে তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে এবং আমি তোমাদের উত্তরগুলো দেখে জানাবো। তাহলে দেখো 1 নাম্বার এক্সারসাইজের উত্তরটি কি হবে? হি গো দেওয়া আছে, তাহলে হি যেহেতু থার্ড পারসন এখানে উইল বসবে। হি উইল গো টু বাই সাম ম্যাঙ্গোস। তাহলে নিশ্চয়ই তোমরা ফিউচার ইনডেফিনিট টেন্সে কিভাবে বাক্য গঠন করতে হয়, কিভাবে চিনতে হয়, এটা কিভাবে ব্যবহার করতে হয়, সেগুলো তোমরা বুঝতে পেরেছো। সো দিস ইজ অল অ্যাবাউট ফর ফিউচার ইনডেফিনিট টেন্স। থ্যাঙ্কস ফর ওয়াচিং।